ওয়েলকাম টু লেকচার 2 অ্যাটমিক স্ট্রাকচার লেকচার 2 তে আমরা চলে এসেছি। লেকচার 2 তে আমরা ফার্স্ট লেকচারে আমরা ব্রিফ ডিসকাভারি বলেছিলাম, একটু সামান্য করে বলেছিলাম। প্রত্যেকের বই যে যদি ডিসকাভারি পড়তে চাও, প্রত্যেকটা যে বই আছে, বইয়ের সামনের দিকে অনেক হিস্ট্রি আছে। এখন লকডাউন চলছে, গল্পের মতো করে পড়ো না, কোনো আপত্তি নেই। কিন্তু দেখো, আমরা যদি এরকমভাবে প্রত্যেকটা বইকে আমরা খুব ডিটেলে পড়তে চাই, তাহলে আমাদের সিলেবাস শেষ হবে না। আমাদের ডেফিনেট টাইমে সিলেবাস শেষ করতে গেলে যতটুকু কনসাইজলি বা যতটুকু না বললে তোমাদের হবে না, আমাকে ততটুকুই বলতে হবে, ঠিক আছে? তো সেইটুকুই তোমাকে বলতে হবে, শেখাতে হবে। তো সে কারণে আমি কিছু কিছু জায়গায় ইচ্ছা করেই স্কিপ করব। যেগুলো স্কিপ করবো সেগুলো কোনো প্রশ্ন আসবে না বা পরীক্ষায় আসে না, সেই কারণে স্কিপ করা হবে, আর কিছুই না। আমি জেনারেলি অ্যাটমিক স্ট্রাকচারটা তোমাদের ভিডিও লেকচারে পড়ছো বা সময় আছে বলে আমি ডিসকাভারি গল্পগুলো বললাম। আমি পড়ানোটা শুরুই করি হচ্ছে রাদারফোর্ড থিওরি থেকে শুরু করি। মানে রাদারফোর্ড থেকে অ্যাকচুয়ালি তোমার অ্যাটমিক স্ট্রাকচারের জার্নিটা স্টার্ট হচ্ছে, ঠিক আছে? সো লেকচার 2 ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখা যায় রাদারফোর্ড থিওরি। রাদারফোর্ডের থিওরি তোমরা কি জানো? রাদারফোর্ডস মডেল 1911 সালে রাদারফোর্ড একটা এক্সপেরিমেন্টাল সেটআপ বানালো। রাদারফোর্ড এবং তার কো-ওয়ার্কার একটা এক্সপেরিমেন্টাল সেটআপ বানালো। হোয়াট ওয়াজ দ্যাট? দ্য সেটআপ ইজ লাইক দ্যাট, যে এখানে একটা পোলোনিয়াম অ্যাটম রয়েছে, পোলোনিয়াম you know that polonium is radioactive। এখান থেকে রেডিও অ্যাক্টিভিটির মাধ্যমে আলফা পার্টিকেল বেরিয়ে আসে। তো পোলোনিয়ামকে এরকম একটা কন্টেনারের মধ্যে রেখেছে, থিক কন্টেনার, যেখানে এক ছোট্ট পিন হোল রয়েছে, এবং সেখান থেকে আলফা পার্টিকেলের যে একটা স্ট্রিম অফ আলফা পার্টিকেল বেরিয়ে আসে, স্রোত বেরিয়ে আসছে প্রচুর। তো উনি কি করলেন, তো এরকম প্রচুর স্রোত বেরিয়ে আসছে এবং বিভিন্ন ডিরেকশনে যাচ্ছে। তো এখানে একটা স্লিট ইউজ করেছেন, স্লিট বলা হয়, স্লিট ইজ মেড অফ পিবি, লেড দিয়ে তৈরি করা হয়, ঠিক আছে? এই স্লিটের কাজ হচ্ছে ফিল্টার করে কিছু সেট অফ লাইট বা সেট অফ রেজ বা রেডিয়েশনসকে পাস করানো। অর্থাৎ ধরো একাধিক রেডিয়েশনস একাধিক দিকে যাচ্ছে, আমি চাইছি যে কিছু পার্টিকুলার রেজ বা পার্টিকুলার রেডিয়েশনস কোনো একটা পার্টিকুলার জায়গায় গিয়ে পড়ুক, তাহলে আমাকে কন্ট্রোল করতে হবে। স্লিটের গ্যাপটা যদি বাড়িয়ে দিই, তাহলে কি হবে, আরও বেশি পরিমাণ তোমার রে প্রবেশ করবে। যদি স্লিটের গ্যাপটা কমিয়ে দিই, স্লিটটা কী করা হয়, এরকমভাবে গ্যাপটা বাড়ানো হয় কমানো হয়, গ্যাপ বাড়ানো হয় কমানো হয়। যত বেশি এদের মাঝখানে গ্যাপ যত বেশি বাড়াবো, তত বেশি পরিমাণে রে এখান থেকে সে প্রবেশ করবে। যত গ্যাপটা কমাবো, তত কম রে প্রবেশ করবে। তো যাই হোক, স্লিটের মাধ্যমে, ওই স্লিটটার মাধ্যমে ও আলফা পার্টিকেল কতগুলো প্রবেশ করবে এক্সপেরিমেন্টাল সেটআপের মধ্যে, সেটাকে কন্ট্রোল করা যায়। এখানে একটা স্লিট ইউজ করা হয়েছে। কেন বলতো স্লিটের কথা আরেকবার বলি, তোমরা এটুকু জানো যে প্রায় 20,000 আলফা পার্টিকেলকে একটা গোল্ড প্লেটের উপরে ফেলা হয়েছিল। এই গোল্ড প্লেটটার থিকনেস 0.004 সেন্টিমিটার, 0.0004 সেন্টিমিটার থিক একটা গোল্ড প্লেট। তার উপরে 20,000 আলফা পার্টিকেল ফেলা হয়েছিল। এখন আমি দেখো একটা কথা বলি, স্লিটের ইম্পর্টেন্সটা কি এখানে। 20,000 আলফা পার্টিকেল পেয়েছো, হাউ ক্যান ইউ কাউন্ট দ্যাট? তুমি কি পোলোনিয়ামকে বলতে পারো যে তুমি 20,000টা আলফা পার্টিকেলই ফেলো ওর উপরে? ইউ ক্যানট ডিরেক্ট দ্য পোলোনিয়াম টু থ্রো 20,000 আলফা পার্টিকেল অন দ্য গোল্ড প্লেট। গোল্ড প্লেটের উপরে 20,000 আলফা পার্টিকেল ছুঁড়ে মারো, এটা তুমি পোলোনিয়ামকে বলবে আর পোলোনিয়াম তোমার কথা শুনে নেবে? তা তো হবে না। তোমাকে এমন একটা সেটআপ বানাতে হবে যে সেটআপ 20,000টা আলফা পার্টিকেলকেই অ্যালাউ করবে যেতে ভেতরে, বাকিগুলোকে ব্লক করবে। তো এই স্লিটের কাজটা হচ্ছে তাই। এখানে স্লিট ইউজ করেছি, SLIT, স্লিট ইউজ করেছি। সেই স্লিটের কাজটা হচ্ছে তাই, সে কি করে, অনলি তুমি যতগুলো আলফা পার্টিকেলকে চাও ভেতরে প্রবেশ করাতে, ততগুলোকে অ্যালাউ করে। আমি এখানে যদি একটা ডটেড লাইন, একটা ড্যাশ দেখিয়েছি, একটা লাইন দেখিয়েছি, বাট এখানে এইখান দিয়ে কিন্তু টোটাল 20,000 আলফা পার্টিকেল পরপর করে গিয়ে স্ট্রাইক করেছে ওকে। এখানে একটা গোল্ড পার্টিকেল রাখা রয়েছে, গোল্ড প্লেটকে প্রায় 20,000 আলফা পার্টিকেল গিয়ে ওকে স্ট্রাইক করেছে। বোঝা গেল ব্যাপারটা? আর বাকি 20,000 এর থেকে বেশি অনেক পার্টিকেলই তৈরি হয়, সেগুলো কিন্তু এই স্লিট আটকে দিয়েছে। তো এখানে দেখো একটা গোল্ড প্লেট রাখা রয়েছে, এবং গোল্ড প্লেটের পিছনে একটা মুভেবল রাউন্ড স্ক্রিন, একটা গোলাকার পর্দা দেওয়া রয়েছে। অ্যান্ড সেই পর্দাটা তোমার জিঙ্ক সালফাইড দিয়ে তৈরি করা হয়, জেরেনেস দিয়ে তৈরি করা হয়। এখন তুমি দেখো যে আলফা পার্টিকেল তুমি তো খালি চোখে দেখতে পাবে না, তাহলে আলফা পার্টিকেল কোথায় গিয়ে আঘাত করছে না করছে তুমি বুঝবে কি করে? এখানে লাইট দেখা যাবে, কালারফুল লাইট দেখা যাবে। অর্থাৎ আলফা পার্টিকেল যখনই গিয়ে এই জেরেনেস পর্দার গায়ে আঘাত পড়বে,
তখন সেখানে কি হবে, ছোট 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 লাইট জ্বলে উঠবে, হালকা হালকা আলো দেখা যাবে, আলো দেখা যাবে, লাইট মানে আলো দেখা যাবে ওখানটাতে, ঠিক আছে? যে আলো তুমি দেখতে পেলে তুমি বুঝে যাবে যে আলফা পার্টিকেলগুলো ওখান থেকে এসে বেরিয়ে এসে আঘাত করেছে। বুঝতে পারলাম? তো যাই হোক আরেকবার বলি, তাহলে একটা এক্সপেরিমেন্টাল সেটআপ যেখান থেকে আলফা পার্টিকেল বের হচ্ছে এবং 20,000 আলফা পার্টিকেলস আর অ্যালাউড টু পাস থ্রু দ্য স্লিট। 20,000 কে আমি অ্যালাউ করেছি, 20,000 টা আলফা পার্টিকেল কি করছে, একটা গোল্ড প্লেটকে আঘাত করছে যার থিকনেস 0.004 সেন্টিমিটার। অবজারভেশন কি, এখান থেকে অবজারভেশন কি কি আসছে, দেখা যাচ্ছে যে মোস্ট অফ দ্য আলফা পার্টিকেল এটাকে তোমার কি করছে, এটাকে ভেদ করে বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ এই গোল্ড প্লেটকে ভেদ করে বেরিয়ে যাচ্ছে, বিকজ এই জেডএনএস এর এইখানগুলোতে আলো জ্বলতে দেখা যাচ্ছে, মানে লাইট জ্বলে জ্বলে উঠছে, একবার করে বিন্দু বিন্দু পয়েন্ট পয়েন্ট আলো জ্বলে উঠছে। তাহলে আলো জ্বলে ওঠার কারণে কি বোঝা যাচ্ছে যে এখান থেকে নিশ্চয়ই আলফা পার্টিকেলগুলো ভেদ করেছে, এই জেডএনএস পর্দার উপরে পড়েছে। তাহলে অবজারভেশন সাজেস্ট করছে কি, যে কি দেখতে পাচ্ছি আমরা এখানে, যে মেজরিটি আলফা পার্টিকেল তোমার গোল্ড প্লেটটাকে ভেদ করে এটাকে এপার ওপার করে ওদিকে চলে যাচ্ছে। সেকেন্ড কি দেখা যাচ্ছে, এইরকম জায়গায় যদি তুমি এরকম জায়গায় লাইট দেখতে পাও, তার মানে কি দেখাচ্ছে, কিছু আলফা পার্টিকেলের ডিফ্লেকশন হয়েছে, তাই না? ওরা স্ট্রেট বেরোয়নি, কিছু কিছু ডিফ্লেক্টেড হয়েছে, এরকম ভাবে ডিফ্লেক্টেড হয়েছে। এবং দেখা যাচ্ছে আউট অফ 20,000 একটা বা দুটো আলফা পার্টিকেল প্রায় 90 ডিগ্রি বা তার থেকে বেশি, প্রায় 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ফিরে আসে, রিটার্ন করছে। তাহলে হোয়াট ওয়াজ দ্যাট তোমার অবজারভেশন কি কি ছিল? অবজারভেশন ছিল 20,000 এর মধ্যে বেশ কিছু ম্যাক্সিমাম আলফা পার্টিকেল এটাকে ভেদ করে বেরিয়ে যাচ্ছে, কয়েকটা আলফা পার্টিকেল ডিফ্লেক্টেড হচ্ছে সার্টেন অ্যাঙ্গেলে, আর একটা বা দুটো আলফা পার্টিকেল 90 ডিগ্রি থেকে বেশি, প্রায় 180 ডিগ্রি, কখন 90 ডিগ্রি থেকে বেশি, মানে 90 টু 180 ডিগ্রি এই রেঞ্জে রিটার্ন করছে, ব্যাক করছে। দিস ওয়াজ দ্য অবজারভেশন অফ রাদারফোর্ড এক্সপেরিমেন্ট। এখন কনক্লুশন কি আসবে এখান থেকে, এই এক্সপেরিমেন্টে কি কনক্লুশন ড্র করা যায়? দেখো এখানে একটা ছবি আছে, দেখো ছবিটা তোমার এই এক্সপেরিমেন্টটাকে ব্যাখ্যা করছে। দেখো অ্যাটম, মানে একটা গোল্ড প্লেটের মধ্যে যে ম্যাক্সিমাম অ্যাটমগুলো আছে তাদের মধ্যে অনেক ফাঁকা জায়গা আছে বলেই এরকম ভাবে আলফা পার্টিকেলগুলো, এগুলো সব আলফা পার্টিকেলের স্ট্রিম অফ আলফা পার্টিকেলস এইভাবে বেরিয়ে যেতে পারছে। অ্যাটমের মধ্যে অনেক হলো স্পেস আছে বলে, দেখো হলো স্পেস আছে বলে এইভাবে সোজাসুজি বেরিয়ে যেতে পেরেছে। যদি অ্যাটম নিট হতো, এটা যদি নিট হতো, মানে কোনো হলো স্পেস যদি না থাকতো, তাহলে কিন্তু এখানেও স্ট্রাইক করতো, এখান থেকেই চেঞ্জ করতো ডিরেকশন, তাই না? বা এখান থেকে ফিরে আসতো, তাই করতো। কিন্তু মেজরিটি আলফা পার্টিকেল যেহেতু পাস করে যাচ্ছে, তার মানে কিন্তু অ্যাটমের মধ্যে অনেক ফাঁকা জায়গা আছে। ক্লিয়ার? সেকেন্ড কি দেখা যাচ্ছে, যে বেশ কিছু আলফা পার্টিকেল ডিফ্লেক্টেড হচ্ছে সার্টেন অ্যাঙ্গেল, এই যে ডিফ্লেক্টেড হয়েছে, দেখো সোজা বেরোয়নি, ডিফ্লেক্টেড হয়েছে। ডিফ্লেকশনের কারণটা কি? আলফা পার্টিকেল একটা পজিটিভ পার্টিকেল, আর এই পজিটিভ রিপালশন যদি হয়, অর্থাৎ আলফা পার্টিকেলগুলো সোজা যাচ্ছিল না, গিয়ে কি করে বেঁকে গেল কেন? বিকজ এটা পজিটিভ চার্জ, তার মানে এখানে নিশ্চয়ই পজিটিভ চার্জ আছে কিছু, এবং সেই পজিটিভ চার্জের সাথে রিপালশন হয়েছে বলে এই সার্টেন অ্যাঙ্গেলে ডিফ্লেক্ট করে গেছে। ক্লিয়ার? থার্ড অবজারভেশন কি, থার্ড কনক্লুশন কি, এই যে ফিরে আসে, দেখো বেশ কিছু আলফা পার্টিকেল স্ট্রাইক করে ফিরে আসে এবং তার নাম্বারটা কিন্তু খুবই কম। বেশ কিছু আলফা পার্টিকেল কি করলো, স্ট্রাইক করে ফিরে এলো। তাহলে ফিরে আসার জন্য কি বললো, আলফা পার্টিকেল নিজেও কিন্তু একটা ভারী পার্টিকেল, ওরও কিন্তু যথেষ্ট মাস আছে, 4 AMU মাস। তার মানে দেখো আলফা পার্টিকেলের মাস কিন্তু 4 টাইমস, মানে 4 ইউনিট বলা হয়, 4 ইউনিট মাস। তাহলে যথেষ্ট ভারী আলফা পার্টিকেল। তাহলে একটা ভারী আলফা পার্টিকেল যে পথে যাচ্ছে সেখান থেকে ফিরে আসে, তার মানে দুটো কারণ হতে পারে। এক, পজিটিভ রিপালশন তো হয়েছে। এবার মনে করো, ধরো আমি আছি, আমাকে এসে কেউ একজন ধাক্কা মারলো, কারো হালকা ফুলকা ছেলে বা মেয়ে এসে ধাক্কা মারলো, কথার কথা, তো কি হবে, সে নিজে রিটার্ন করবে, ব্যাক করবে। তার মানে আলফা পার্টিকেল এসে যখন আমাকে কাউকে ধাক্কা মারছে এবং সে যখন রিটার্ন করছে, তার একটা কারণ এটা হতে পারে, সে গিয়ে যাকে ধাক্কা মারছে সেই জিনিসটা ভারী একটা জিনিস, সেই জন্য রিটার্ন করেছে। আরেকটা কারণ কি হতে পারে, আলফা পার্টিকেলের যে চার্জ, যাকে ধাক্কা মারছে তারও চার্জ একই, সেজন্য রিপালশন ঘটেছে। তাহলে এখান থেকে এই হোল আইডিয়াটা, এই যে হোল এক্সপেরিমেন্টটা রাদারফোর্ডের থিওরিটাকে, বা রাদারফোর্ডের একটা মডেল দিল, এই থিওরি, এই এক্সপেরিমেন্ট, এই অবজারভেশনের উপর ভিত্তি করে ও একটা মডেল দিল, যাকে আমরা রাদারফোর্ডস মডেল।
তাহলে মডেলটা দেখা যাক রাদারফোর্ডের মডেলটা কি বলছে। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলি, এখান থেকে শুধু জাস্ট ছবি টবিগুলো নিয়ে নোট নিতে পারো এরকম ভাবে, কিন্তু তোমাদের প্রত্যেকের বইতে খুব ভালো করে লিখে দেওয়া আছে। এটা যে যার বই থেকেই পড়তে পারো, কোনো আপত্তি নেই। এইগুলো সব বই, প্রত্যেকটা বইতেই ভালো করে লেখা আছে। আলাদা করে লিখতে হবে বা আমি লেখানোর জন্য কিছু বলছি না, জাস্ট বোঝাচ্ছি ব্যাপারগুলো। তো তোমরা বোঝার জন্য যতটুকু লিখতে ততটুকুই লেখো, খুব বেশি লেখার দরকার আছে বলে মনে হয় না। মন দিয়ে বোঝো, আমার কথাটা শোনো, এবং যে যে টপিকগুলো আমি পড়াচ্ছি প্রত্যেকে রেসপেক্টিভ বই থেকে সেই টপিকগুলো একবার দেখে নেবে, কেমন? তা দেখো রাদারফোর্ডের মডেলটা আলোচনা করি। ওর যে কথাগুলো বললো, প্রথম যেটা বললো যে এগুলো, তাহলে এই যে এক্সপেরিমেন্ট করে ও কি বুঝলো, কি বললো? বললো যে অ্যাটম কনসিস্ট অফ হেভি পজিটিভলি চার্জ নিউক্লিয়াস। কি বললো? যে অ্যাটম বা পরমাণুতে কি আছে? পরমাণুর মধ্যে পার্টিকেল আছে, কি আছে? যার মধ্যে তার সমগ্র পজিটিভ চার্জ আছে এবং হেভি মাস আছে। এবং যেহেতু দেখো তুমি 20,000 আলফা পার্টিকেল ফেলেছো এবং তার মধ্যে একটা বা দুটো রিটার্ন করেছে, 20,000 আলফা পার্টিকেল দিয়ে তুমি স্ট্রাইক করিয়েছো, তার মধ্যে একটা বা দুটো যেহেতু রিটার্ন করেছে, তার মানে সেই যে পজিটিভ চার্জ বা যে মাসটা যেটা আছে সেটা কিন্তু খুব অল্প জায়গায় আছে। যদি অনেক বেশি জায়গা জুড়ে থাকতো তাহলে অনেক বেশি পার্টিকেল রিটার্ন করতো, তাই না? তুমি 20,000টার মধ্যে একটা বা দুটো রিটার্ন করছো, তার মানে কি ওই পজিটিভ মাস বা চার্জ গোটা অ্যাটমের রেসপেক্টে খুব অল্প জায়গাতে কনসেন্ট্রেটেড আছে। তাহলে প্রথম কথা হচ্ছে যে সমস্ত পজিটিভ চার্জ অ্যান্ড মাস অফ দ্য অ্যাটম একটা পার্টিকুলার স্মল এরিয়ার মধ্যে কনসেন্ট্রেটেড আছে, এবং সেই জায়গাটাকে আমরা বলি নিউক্লিয়াস। ক্লিয়ার? নিউক্লিয়াস তাহলে কি? নিউক্লিয়াসটা হচ্ছে অ্যাটমের একটা ছোট্ট জায়গা, এমন ছোট জায়গা যেখানে তার সমস্ত পজিটিভ চার্জ অ্যান্ড মাস কনসেন্ট্রেটেড আছে, একে আমরা বলি নিউক্লিয়াস। সেকেন্ড কি বলছে? সেকেন্ড বলছে এই যে পজিটিভ চার্জ যে ব্যাপারটা, সেটা বলছে ডিফারেন্ট অ্যাটমের জন্য ডিফারেন্ট হয়। অর্থাৎ হাইড্রোজেনের পজিটিভ চার্জ মানে সেন্টারের পজিটিভ চার্জ যত হবে, নিশ্চয়ই গোল্ড পার্টিকেলের সেন্টারের পজিটিভ চার্জ ততটা নাও হতে পারে, তার থেকে বেশি হতে পারে, কম হতে পারে। তো বলছে ডিফারেন্ট অ্যাটমের সেন্টারে অর্থাৎ নিউক্লিয়াসের যে পজিটিভ চার্জের অ্যামাউন্ট সেটা ডিফারেন্ট হতে পারে, প্রত্যেকটা অ্যাটমের ব্যাপারটা ডিফারেন্ট। থার্ড, এই মডেলটা কি বলছে? দ্য ভলিউম অফ নিউক্লিয়াস ইজ ভেরি স্মল। এটা তোমাদের আগেও বললাম, বিকজ নিউক্লিয়াসের ভলিউমটা খুব ছোট। হ্যাঁ অবশ্যই 20,000টার মধ্যে একটা ফিরে আসছে বা দুটো ফিরে আসছে। কেন ফিরে আসছে? না, বিকজ অফ দ্য রিপালশন উইথ সাম হেভি মাস অ্যান্ড পজিটিভ চার্জ। কোনো একটা হেভি মাস বা পজিটিভ চার্জের সঙ্গে রিপালশনের জন্য ফিরে আসছে। তাহলে 20,000টার মধ্যে একটা ফিরে আসছে মানে কি? একটা বা দুটো ফিরে আসছে, কারণ কি? খুব ছোট জায়গাতে, খুব অল্প জায়গাতে সেই পজিটিভ চার্জ অ্যান্ড মাসটা আছে, তাই জন্য ফিরে আসছে। যদি অনেক বেশি জায়গা জুড়ে থাকতো তাহলে অনেক বেশি পার্টিকেল রিটার্ন করতো। ক্লিয়ার? এবং একটা নিউক্লিয়াসের ভলিউম কত জানো তো? আইডিয়া দেওয়া হয়েছে, যদি অ্যাটমটার ভলিউম 1 লাখ হয়, তাহলে নিউক্লিয়াস হচ্ছে তার 1 ভাগ, অর্থাৎ 1/1 লাখ। একটা নিউক্লিয়াসের ভলিউম কত? 1/1 লাখ অফ অ্যান অ্যাটম। একটা অ্যাটমের 1 লাখ ভাগের 1 লক্ষ ভাগ যদি ভলিউম হয়, তার 1 ভাগ আয়তন হচ্ছে, ভলিউম হচ্ছে একটা নিউক্লিয়াস অকুপাই করে থাকে। এই তো হলো নিউক্লিয়াসের গল্প। তারপরে ও বললো যে অ্যাটমের নিউক্লিয়াস বাদ দিয়ে বাকি জায়গাটাকে বলা এক্সট্রা নিউক্লিয়ার অ্যাটম বা এক্সট্রা নিউক্লিয়ার স্ট্রাকচার বলা হয়, যেখানে ইলেকট্রনগুলো আছে বলে ধরে নেওয়া হয়। রাদারফোর্ড মডেল নেক্সট কথা হচ্ছে, ওইটাকে বলা হয় যে এক্সট্রা নিউক্লিয়ার যে পার্ট সেটাকে বলা হয় ইলেকট্রন মহল, বা ওখানে হচ্ছে ইলেকট্রনগুলো ঘুরে বেড়ায়। ইলেকট্রনগুলো কীভাবে ঘুরে বেড়াচ্ছে? বলছে ইলেকট্রনগুলো ক্লোজ অরবিটে, কাছাকাছি জায়গায় নিউক্লিয়াসকে অরবিট করছে। এবার দেখো নিউক্লিয়াসকে অরবিট করছে, বাট তোমার সিস্টেমের স্টেবিলিটি কী করে ব্যাখ্যা করবে? তুমি ভালো করে জানো যে তুমি যদি হাতের আঙুলে একটা দড়ি বেঁধে ঘোরাও, দড়িতে এবং একটা ঢিল বেঁধে যদি ঘোরাও, তাহলে কী হবে? তোমার আঙুলের টান পড়ে এবং ঢিলটা বাইরের দিকে বেরিয়ে যেতে চায়। যদি দড়িটা কোনোভাবে ছিঁড়ে যায় বা সুতোটা কোনো ক্রমে কেটে যায়, তুমি দেখবে ঢিলটা যেটা তুমি বেঁধে ঘোরাচ্ছিলে আঙুলে, সেটা ছিটকে চলে গেল বাইরের দিকে। তাহলে কোনো একটা আউটওয়ার্ড ফোর্স ওই ঢিল বা যেটাকে তুমি হাতে বেঁধে ঘোরাচ্ছিলে তার উপরে কাজ করছিল, বাট সেটা ঢিলটা বাইরে যেতে পারছিল না। কেন যেতে পারছিল না? বিকজ তুমি তাকে টেনে রেখেছিলে, সুতো দিয়ে তুমি নিজের আঙুলের সঙ্গে টেনে বেঁধে রেখে, তাই সে যেতে পারছিল না। যখনই তার ফোর্সটা
আউটওয়ার্ড ফোর্সটা ওই ঢিলের উপরে বেশি হয়ে গেল, তখন এই ঢিলটা ছিঁড়ে বেরিয়ে গেল, সুতোটা ছিঁড়ে বেরিয়ে গেল। তার মানে কি হচ্ছে, তো ওই যে ঢিলটা বাইরের দিকে চলে গেল বিকজ অফ সাম আউটওয়ার্ড ফোর্স অ্যাক্টিং অন দ্যাট পার্টিকেল যেটাকে তুমি বেঁধে ঘোরাচ্ছিলে। তাহলে ইলেকট্রন যদি এইভাবে একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে, তাহলে নিউক্লিয়াস ইলেকট্রনের ওপরেও নিশ্চয়ই এরকম কোনো একটা আউটওয়ার্ড ফোর্স কাজ করছে। এই আউটওয়ার্ড ফোর্সটাকে বলা হয় সেন্ট্রিফিউগাল ফোর্স। কি বলা হয়? সেন্ট্রিফিউগাল ফোর্স। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, সেন্ট্রিফিউগাল ফোর্স যদি ইলেকট্রনের উপর কাজ করে, তাহলে ইলেকট্রনটা নিউক্লিয়াসের দিকে ঘুরছে কেন? ও তো বেরিয়ে যেতে পারে, অ্যাটমকে ভেদ করে বেরিয়ে যেতে পারে, বেরোচ্ছে না। বিকজ তুমি যেমন সেই ঢিলটাকে সুতো দিয়ে টেনে বেঁধে রেখেছিলে, অ্যাটমের নিউক্লিয়াসও ওই ইলেকট্রনটাকে টেনে রেখেছে। কি দিয়ে টেনে রেখেছে? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। বিকজ নিউক্লিয়াস হচ্ছে পজিটিভ চার্জ, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ। পজিটিভ এবং নেগেটিভের মধ্যে কুলম্বিক ফোর্স অফ অ্যাট্রাকশন কার্যকরী হয়। কুলম্বিক ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করছে কার মধ্যে? পজিটিভ নিউক্লিয়াস এবং নেগেটিভ ইলেকট্রনের মধ্যে। এবং এই পজিটিভ, এই যে অ্যাট্রাকশন ফোর্স, এটাকে বলা হয় সেন্ট্রিপিটাল ফোর্স। সেন্ট্রিপিটাল ফোর্স বা কেন্দ্রাতিক বল বলা হয়, কেন্দ্রাতিক। আর সেন্ট্রিফিউগালকে বলা হয় কেন্দ্র বহির্মুখী বল, আউটওয়ার্ড ফোর্স। তাহলে এই দুটো ফোর্স এক্স্যাক্টলি একে অপরকে ব্যালেন্স করছে। অর্থাৎ ইলেকট্রনটা, তার মানে কি, একটা ইলেকট্রন যখন ঘুরছে তাহলে সেই ইলেকট্রনের উপর দু রকমের ফোর্স কাজ করছে। কি কি? একটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স বা কেন্দ্র বহির্মুখী ফোর্স, যেটা ইলেকট্রনটাকে বাইরের দিকে নিয়ে যেতে চায়। আরেকটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স বা টুয়ার্ডস দ্য সেন্টার, মানে নিউক্লিয়াসের দিকে একটা বল কাজ করছে, যেটাকে বলা হয় কুলম্বিক ফোর্স অফ অ্যাট্রাকশন, যেটা ইলেকট্রনকে সেন্টারের দিকে নিয়ে আসতে চায়। তাহলে এই দুটো ফোর্স এক্স্যাক্টলি অপোজিট অ্যান্ড ইকুয়াল বলে ইলেকট্রনটা না বাইরে চলে যায় না ভেতরে চলে আসে, ফলে একটা কনস্ট্যান্ট জায়গা মেনটেন করে নিউক্লিয়াস চারিদিকে ঘুরতে থাকে। ফলে কি হয়? অ্যাটমের স্টেবিলিটি। এভাবে রাদারফোর্ড ব্যাখ্যা করার চেষ্টা করলেন। বুঝতে পারলাম ব্যাপারটা? আচ্ছা, পিকচারের মাধ্যমে একটা ব্যাপারটা বলে দিই। তাহলে রাদারফোর্ডের আলটিমেটলি এই ব্যাপারটা যেটা ও বলতে চাইলো, যে এখানে পজিটিভ নিউক্লিয়াস আছে, পজিটিভ নিউক্লিয়াস, আর এখানে একটা ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে। তাহলে এই ইলেকট্রনের প্রতি একটা আউটওয়ার্ড ফোর্স কাজ করছে। সেই আউটওয়ার্ড ফোর্সটার ভ্যালু হচ্ছে mv²/r। mv²/r এই পজিটিভ ফোর্স। এটা কি ফোর্স? এটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। সেন্ট্রিফিউগাল ফোর্স। সেন্ট্রিফিউগাল ফোর্সটা মানে কি? আউটওয়ার্ড ফোর্স, যেটা বাইরের দিকে যাওয়ার ফোর্স। ক্লিয়ার? আর ইলেকট্রনটা বাইরে চলে যাচ্ছে না, বাট ঘুরে যাচ্ছে। কেন ঘুরছে? বিকজ এখানেও কিন্তু একটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করছে, এবং পজিটিভ এবং নেগেটিভের মধ্যে একটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করে, সেটাকে বলা হয় কুলম্বিক ফোর্স অফ অ্যাট্রাকশন। সেই ফোর্সটাকে কি বলা হয়? সেন্ট্রিপিটাল ফোর্স। বা কেউ বলে কেন্দ্রাতিক, বাংলায় বলা হয় কেন্দ্রাতিক বল। কেন্দ্রাতিক বল। আর এটা হচ্ছে কেন্দ্র বহির্মুখী বল। হোয়াট এভার, যার যেটা সুবিধা সেটা লিখবে, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে যে ফোর্সটা কাজ করছে, সেই ফোর্সটার ভ্যালু কত? সেই ফোর্সটার ভ্যালু হচ্ছে Zd²/r²। এই Zd²/r² কেন হচ্ছে আমরা বোর থিওরি যখন পড়বো তখন আমি বলবো, এই মুহূর্তে বলছি না। তাহলে দুটো ফোর্স, কি কি ফোর্স? আউটওয়ার্ড ফোর্স বা সেন্ট্রিফিউগাল ফোর্সের ভ্যালু কত? mv²/r। আর ভেতরের দিকে যে ফোর্সটা কাজ করছে এটা কত, তার ভ্যালু কত? এটা বলে কুলম্বিক ফোর্স বা সেন্ট্রিপিটাল ফোর্স, তার ভ্যালু কত? Zd²/r²। তার মানে Zd²/r² and mv²/r এই দুটো এক্স্যাক্টলি সেম বলেই একটা ইলেকট্রন না বাইরে বেরিয়ে যায় না ভেতর দিকে ঢুকে আসে, বরং একটা স্ট্যাটিক ডিসটেন্স মেনটেন করে ঘুরতে থাকে। এই হচ্ছে তোমার রাদারফোর্ডের থিওরি। এবার রাদারফোর্ডের মডেল তো পড়লাম। রাদারফোর্ডের মডেলের আমরা করব এবারে ড্রব্যাক, বাট সেটা এই লেকচারে নয়, পরের লেকচারে যাব। পরের লেকচারে আমরা কি বলবো? রাদারফোর্ড থিওরির ড্রব্যাক, আর রাদারফোর্ড থিওরির মধ্যে আর প্ল্যানেটারি, মানে তোমাদের আমাদের যে সোলার সিস্টেমের মধ্যে কি মিল আছে সেটা আমরা একটু দেখবো, আর ড্রব্যাকস বলবো। ড্রব্যাকস বলে আমরা পরের লেকচারটাকে কমপ্লিট করবো। এই লেকচারটাতে শুধুমাত্র রাদারফোর্ডের মডেল বললাম, রাদারফোর্ডের কাজটা বললাম। পরের লেকচারটাতে কি বলবো? রাদারফোর্ডের থিওরির কোথায় লিমিটেশন ছিল সেই ব্যাপারটা বলবো, আর ওখানে বলবো তোমার
সোলার সিস্টেমের সঙ্গে আমাদের অ্যাটমিক স্ট্রাকচারের যে মডেল রাদারফোর্ড দিল তার মধ্যে কি মিল আছে আর কি অমিল আছে। তো সেটা জানতে গেলে তোমাকে এই লেকচারটা শেষ করার সঙ্গে সঙ্গে তোমাকে যেতে হবে পরের লেকচারটাতে। দেরি না করে তাড়াতাড়ি রিফ্রেশ করে লগ আউট করে আবার লগ ইন করো। রিফ্রেশ বাটনটা এই মুহূর্তে অ্যাভেলেবেল নয়, পরে অ্যাভেলেবেল হয়ে যাবে। তো লগ আউট করে আবার লগ ইন করো, পরে ভিডিওটা পেয়ে যাবে।